নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে 4 হাতের স্বাক্ষর গল্পটার 8ম পর্ব আজ পড়ছি। ঘুম ভেঙে যখন তাজা হয়ে উঠলেন ওয়াটসন, তখন বিকেল গড়িয়ে গেছে। দেখলেন হোমস তখনও তেমনি বসে। তফাতের মধ্যে শুধু এই যে বেহালাটা রেখে দিয়ে তিনি একটা বইয়ের মধ্যে ডুবে রয়েছেন। ওয়াটসন নড়ে উঠতেই তিনি তার দিকে তাকালেন। লক্ষ্য করা গেল হোমসের মুখে উদ্বেগের ছাপ। হোমস বললেন, এইমাত্র উইগিন্স এসেছিল খবর দিতে। বলল লঞ্চের কোনো খোঁজই তারা পাচ্ছে না। এভাবে বাধা পাওয়া অত্যন্ত বিরক্তিকর, কারণ প্রতিটা ঘন্টা এখন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওয়াটসন বললেন, আমায় দিয়ে যদি কোনো কাজ হয়তো বলতে পারো। আমি এখন দিব্যি তাজা হয়ে উঠেছি, দরকার হলে আরেকটা রাত অমন করে কাটাতে পারি। হোমস বললেন, না, এখন কিছু করবার নেই, কেবল অপেক্ষা করা ছাড়া। কারণ বেরিয়ে যদি যাই আর ইতিমধ্যে যদি খবরটা এসে যায়, সেক্ষেত্রে বরং দেরিই হবে। তাই তুমি এখন যা ইচ্ছে তাই করতে পারো, আমাকে পাহারায় থাকতে হবে। তাহলে একবার যাই ক্যাম্বারওয়েলে মিসেস ফরেস্টারের সঙ্গে দেখা করে আসে। কাল তিনি আমায় বলেছিলেন দেখা করতে। চোখে হাসির ঝিলিক ফুটিয়ে হোমস বললেন, ও মিসেস ফরেস্টারের সঙ্গে? অবশ্য মিস মর্স্টনের সঙ্গেও বটে। এ বিষয়ে কি হলো জানবার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। হোমস বললেন, আমি হলে কিন্তু তাদের বিশেষ কিছু জানাতাম না। স্ত্রীলোককে কখনো খুব বিশ্বাস করতে নেই। এই বিশ্রী মন্তব্যের জন্য তর্ক না করে ওয়াটসন বললেন, ঘন্টা দুয়েকের মধ্যে আমি ফিরে আসছি। হোমস শুভেচ্ছা জানিয়ে বললেন, তাহলে নদী পার হয়ে যখন যাচ্ছই তখন টেবিকে ফিরিয়ে দিয়ে এসো। ওকে বোধ হয় আর দরকার হবে না। পিনচিন লেনে টেবিকে ফেরত দিয়ে আর তার মালিককে 8 পাউন্ড পয়সা দিয়ে ওয়াটসন ক্যাম্বারওয়েলে গেলেন। মিস মর্স্টেন ও মিসেস ফরেস্টারের কৌতূহল নিবারণের জন্য যা যা তারা করেছেন সব বললেন তাদের। কেবল ভয়ঙ্কর ঘটনাগুলি বাদ দিয়েই বললেন ওয়াটসন। তারা দুজনেই এসব শুনে রীতিমতো চমকে উঠলেন। মিসেস ফরেস্টার বললেন, এ তো দেখছি রীতিমতো রোমান্স। মহিলার প্রতি অন্যায়, 5 লক্ষ পাউন্ড মূল্যের ধন সম্পদে কৃষ্ণকায় নরকাদক আর কাঠের পা শয়তান। চোখে ঝিলিক তুলে মিস মর্স্টেন বললেন, আর 2 জন নাইট বীর উদ্ধারের কাজে ব্রতী। ওয়াটসন বললেন, মেরি, তোমার সমস্ত ভাগ্যই তো এখন এই তদন্তের উপর নির্ভর করছে। কিন্তু আমার তো মনে হয় না ঠিক যতটুকু কৌতূহলী তোমায় হওয়া উচিত ততখানি হচ্ছ। ভেবে দেখো তো কি হবে সম্পত্তিটা পেলে। সমস্ত পৃথিবী তোমার পায়ের তলায় এসে পড়বে। খুশির একটা তরল স্রোত ওয়াটসনের উপর দিয়ে বয়ে গেল যখন তিনি লক্ষ্য করলেন এ সম্ভাবনার চিন্তায় বিশেষ আনন্দ প্রকাশ করছেন না। মুখে শুধু বললেন, মিস্টার তেডুইসের জন্যই আমার যা উৎকণ্ঠা। আর কোনো ব্যাপারই আমি তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করি না। আমার ধারণা ভদ্রলোক গোড়া থেকেই অনেক সম্মানের ও সহানুভূতির পরিচয় দিয়ে এসেছেন। তাই আমাদের উচিত এই ভয়ঙ্কর মিথ্যা অভিযোগ থেকে তাকে মুক্ত করা। ক্যাম্বারওয়েল থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল। যখন ওয়াটসন বেকার স্ট্রিটে ফিরলেন তখন দেখলেন হোমসের বই আর পাইপ চেয়ারের পাশে পড়ে রয়েছে, কিন্তু তিনি বাড়িতে নেই। খুঁজে দেখলেন যদি তার জন্য কিছু লিখে রেখে গিয়ে থাকেন, কিন্তু তাও পাওয়া গেল না। মিসেস হাডসন এসেছিল জানলার কড়কড়িগুলো নামিয়ে দিতে। তাকে জিজ্ঞাসা করলেন, মিস্টার হোমস কি বেরিয়ে গেছেন? মিসেস হাডসন বলল, আজ্ঞে না স্যার, তিনি তার ঘরে। তারপর ফিসফিস করে গম্ভীরভাবে বলল, জানেন, তার শরীরের কথা চিন্তা করে আমার ভাবনা হচ্ছে। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, কেন? আগে আপনি চলে যাবার পর উনি কেবল পায়চারি আর পায়চারিই করেছেন। পায়ের শব্দ শুনে শুনে আমার বিরক্তি ধরে গেল। তারপর শুনতে পেলাম তিনি নিজের মনে বিড়বিড় করে বকছেন। আর যখনই ঘন্টা বেজেছে তখনই সিঁড়ির মাথায় এসে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার মিসেস হাডসন? তারপর তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু তবুও তার পায়চারির শব্দ তেমনি আমার কানে আসছে। কোনো অসুখ করেছে কিনা কি জানি। ভরসা করে কোনো ওষুধ খাওয়ার কথা বলতে গেলে আমার দিকে ফিরে এমনভাবে তাকালেন যে বুঝতেই পারিনি কি করে ওর ঘর থেকে বেরিয়ে এসেছি। ওয়াটসন বললেন, ভাবনার কিছু নেই মিসেস হাডসন, ওর এমন অবস্থা আমি আগেও দেখেছি। একটা সমস্যা এখন ওর মাথায় আছে, তাই উনি এমন অস্থির হয়ে উঠেছেন। সারা রাতই মাঝে মাঝেই হোমসের অস্থিরভাবে পায়চারির তপ শব্দ ওয়াটসনের কানে আসতে লাগলো। সকালে প্রাতরাশের সময় তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল। তার দুগালে যে রক্তের আভাস ফুটে উঠেছিল তা জ্বরের জন্যই মনে হলো। ওয়াটসন বললেন, ওহে বাপু, শরীরের ক্ষতি করছো যে, সারা রাত তো শুধুই পায়চারির আওয়াজ শুনেছি। হোমস বললেন, হে, একটু ঘুমোতে পারিনি, হতচ্ছাড়া মামলাটা আমায় খেয়ে ফেলেছে। সমস্ত বাধা পার হয়ে এই একটা সামান্য ব্যাপারে আটকে যাওয়া, এ আর সহ্য হয় না। লোকগুলোকে জেনেছি, লঞ্চটাও, যা যা জানবার সবই জানা হয়ে গেছে।
অথচ খবরটা আসছে না। শুধু ওদের জন্য অন্য দলকেও কাজে লাগিয়েছি, যতভাবে সম্ভব কিছুই বাদ দিইনি। বাটিতে আর উজানে সমস্ত নদীটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু তবু এখনো কোনো খবর নেই। মিসেস স্মিথও তার স্বামীর কোনো খবর পাননি। হয়তো আমার এই সিদ্ধান্তেই আসতে হবে, ওরা ডুবিয়ে দিয়েছে লঞ্চটা, কিন্তু অমন করে করার মধ্যে আপত্তির অবকাশ রয়েছে। ওয়াটসন বললেন, এমনও তো হতে পারে যে মিসেস স্মিথ আমাদের ইচ্ছে করে ভুল পথে চালিত করেছেন। হোমস বললেন, সে সম্ভাবনা বাতিল করা যেতে পারে। খোঁজ করে জেনেছি ওই বর্ণনার সঙ্গে মেলে এমন লঞ্চ সত্যিই একটা আছে। আচ্ছা, উজান বেয়ে চলে যাওয়া কি সম্ভব নয়? সে সম্ভাবনার কথাও ভেবে দেখেছি। আর একটা দলকে পাঠিয়েছি যারা রিচমন্ড পর্যন্ত খোঁজ করবে। আজ যদি কোনো খবর না আসে তো কাল আমি নিজে বেরিয়ে পড়ব, লোকগুলোর খোঁজে, লঞ্চটার অনুসন্ধানে নয়। কিন্তু কোনো না কোনো খবর আমি পাবই পাবো। খবর কিন্তু এলো না, না উইগিন্স মারফত, না অন্য কোনো দলের মারফত। নতুন কোনো খবর কোথাও পাওয়া গেল না, শুধুমাত্র এইটুকু ছাড়া যে পরদিন এ নিয়ে আদালত থেকে অনুসন্ধান হবে। সন্ধ্যাবেলা ওয়াটসন ক্যাম্বারওয়েল গিয়ে মহিলাটিকে তাদের অসাফল্যের খবরটা জানালেন। সন্ধ্যাবেলা ফিরে এসে তিনি দেখলেন হোমস অত্যন্ত মনমরা হয়ে আছেন। পারতপক্ষে ওয়াটসনের কথার উত্তরই দিচ্ছেন না। সারাটা সন্ধে কি একটা জটিল রাসায়নিক পরীক্ষায় মেতে থাকলেন। কখনো বাকযন্ত্র গরম করছেন, কখনো বাষ্পশোধন করছেন, আর শেষ পর্যন্ত এমন একটা পরীক্ষা করলেন যার গন্ধে ওয়াটসনকে বাধ্য হয়ে তার ঘর থেকে পালিয়ে আসতে হলো। মাঝরাতেও নড়াচড়ার শব্দ ওয়াটসনের কানে এলো, যা থেকে বোঝা গেল তখনও তিনি ওই বদগন্ধ পরীক্ষায় ব্যস্ত। খুব ভোরবেলায় ওয়াটসন চমকে জেগে উঠলেন। হোমসকে বিছানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। পরনে নাবিক সুলভ সূক্ষ্ম পোশাক, জ্যাকেট আর গাড়ে লালা কাপড়ের স্কার্ফ। বললেন, নদীর বাটি ধরে চললাম ওয়াটসন, অনেক ভেবে দেখলাম এছাড়া আর কোনো পথ নেই। যাই হোক, চেষ্টা করে দেখতে হবে। আমিও তো সঙ্গে যেতে পারি। তার চেয়ে অনেক ভালো কাজ হবে যদি এখানেই থেকে যাও, আমার প্রতিনিধি হই। ইচ্ছে করছে না যেতে, কারণ হয়তো আমি নদীতে যাওয়ার পর বেলার দিকে আসবে খবরটা। যদিও অবশ্য গতরাতে উইগিন্স বেশ হতাশ হয়ে পড়েছিল। কোনো চিঠি বা টেলিগ্রাম এলে তা খুলবে এবং নিজের বিচার বুদ্ধিমতো কাজ করবে। আমি তোমার উপর সম্পূর্ণ নির্ভর করছি। আর তুমি তো আমায় টেলিগ্রাম করে কোনো খবর দিতে পারবে না, কারণ আমি নিজেই জানি না তখন কোথায় থাকবো। অবশ্য কপাল ভালো হলে আমি কিছুক্ষণ পরেই ফিরছি। প্রাতরাশের সময় পর্যন্ত কোনো খবরই পাওয়া গেল না। তবে স্ট্যান্ডার্ড পত্রিকায় মামলাটা সম্বন্ধে আজ নতুন করে লিখেছে। আপার নরউডের বিয়োগান্ত ব্যাপার সম্বন্ধে কাগজটা লিখছে। আসলে ব্যাপারটা যা ভেবেছিলেন অনেক বেশি জটিল তার চেয়ে। নতুন সাক্ষ্য প্রমাণ যা মিলছে তাতে বোঝা যাচ্ছে যে থেডিউস শল্টর এই অপরাধে জড়িত হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তাকে আর গৃহকর্ত্রীটিকে কাল সন্ধ্যায় খালাস করে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে আসল অপরাধী সম্বন্ধে পুলিশের কিছু কিছু সূত্র মিলেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের মিস্টার এথেলনি জোন্স তার পূর্ণ উদ্যম ও বুদ্ধিমত্তা নিয়ে এই মামলার তদন্তের ভার নিয়েছেন। যে কোনো মুহূর্তে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হতে পারে। ওয়াটসন ভাবলেন, যাক, খবরটা খুবই সন্দেহজনক। আর কিছু না হোক, বন্ধু শল্টো এখন নিরাপদ। কাগজটা পেতে ফেললেন টেবিলের উপর। হঠাৎ তার চোখে একটা বিজ্ঞাপন চোখে পড়ল। বিজ্ঞাপনটা হলো হারানো প্রাপ্তি নিরুদ্দেশের। নাবিক মর্ডেকাই স্মিথ আর তার পুত্র জিম গত বুধবার রাত 3টে নাগাদ স্টিম লঞ্চ অরোরার হোয়ার্ফ থেকে যাত্রা করেন। লঞ্চটার রং কালো, তাতে সাদা ডোরা কাটা। যিনি স্মিথ সোয়ার্ফে বা 221B বেকার স্ট্রিটে মিসেস স্মিথের কাছে নিরুদ্দিষ্ট মিস্টার স্মিথ আর লঞ্চটার খবর দিতে পারবেন, তাকে 5 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। এ বিজ্ঞাপন যে হোমসের দেওয়া তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। বেকার স্ট্রিটের ঠিকানাটাই তার নির্ভুল প্রমাণ। বিজ্ঞাপনটা বাড়ি বুদ্ধির পরিচয় দিচ্ছে, কারণ হয়তো এটা পলাতকদের চোখে পড়বে এবং নিরুদ্দিষ্ট স্বামীর ব্যাপারে স্ত্রীর স্বাভাবিক উৎকণ্ঠা বলেই তারা মনে করবে, তার বেশি কিছু নয়। ওয়াটসনের দিনটা যেন আর কাটতেই চায় না। যখনই দরজায় কোনো শব্দ হয় বা রাস্তায় কারো দ্রুত পায়ের শব্দ শুনেন, মনে হয় ওই বুঝি হোমস ফিরলেন, কিংবা কেউ এলো বিজ্ঞাপনে সাড়া দিতে। কিছু পড়বার চেষ্টা করলেন, কিন্তু মনোসংযোগ করতে পারলেন না। তবে কি হোমসের যুক্তির মধ্যে মৌলিক কোনো গলদ রয়ে গেছে? যেসব সূত্রের উপর নির্ভর করে হোমস এই অদ্ভুত ধারণা গড়ে তুলেছেন, তাতে কি ভুল থাকা সম্ভব? কখনো তাকে ওয়াটসন ভুল করতে দেখেনি বটে, তবে মনিদেরও তো মতিভ্রম হতে পারে। যুক্তির অতিরিক্ত সূক্ষ্মতার ফলে হয়তো ভুল হওয়া অসম্ভব নয়। স্বীকার করতে বাধ্য হচ্ছেন, যদি কোনো কারণে হোমসের এক্ষেত্রে ভুলও হয়, প্রকৃত ঘটনাটাও তাহলে নিশ্চয়ই দেখা যাবে অত্যন্ত চমকপ্রদ। বেলা 3টের সময় ঘণ্টাটা খুব জোরে জোরে বেজে উঠল, আর তারপরে হলঘর থেকে অত্যন্ত প্রভুত্বব্যঞ্জক এক কণ্ঠস্বর শোনা গেল। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন মিস্টার এথেলনি জোন্স স্বয়ং। কিন্তু কাণ্ডজ্ঞানের প্রবক্তা সেই অশিষ্ট ভদ্রলোকটি প্রচুর আত্মপ্রত্যয়ের সঙ্গে, যিনি আপার নরউডের মামলা হাতে নিয়েছিলেন, সে ব্যক্তি যেন ইনি নন।
নতমুখে শান্তভাবে, এমনকি একরকম ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে তিনি এসেছেন। বললেন, সুপ্রভাত স্যার, মিস্টার শার্লক হোমস বুঝি বেরিয়ে গেছেন? হ্যাঁ, এবং কখন যে ফিরবেন ঠিক তা বলতে পারি না। অপেক্ষা করবেন? বসুন তাহলে ওই চেয়ারটায়। এই নিন একটা চুরুট। ধন্যবাদ, আপত্তি নেই। একটা লাল রুমাল দিয়ে কপালটা মুছতে মুছতে বললেন, আর একটু হুইস্কি আর সোডা। আচ্ছা, তবে আধ গ্লাস। এবার যেন গরমটা একটু বেশি। এ সময় ঠিক এতটা গরম পড়ে না। তার উপর প্রচুর দুশ্চিন্তা আমার মাথায় এখন। এই নরউড মামলা সম্বন্ধে আমার ধারণা তো জানেন, কিন্তু এখন আমায় আবার নতুন করে ভাবতে হচ্ছে। শল্টকে খুব কষে বেঁধেছিলাম জানেন, হঠাৎ মাঝখানে একটা ফুটো করে সে পালিয়েছে। ভাইয়ের মৃত্যুর সময় সে যে ওখানে ছিল না, একথা এমনভাবে প্রমাণ করেছে যা একেবারে অকাট্য। ভাইয়ের ওখান থেকে বেরোবার পর কেউ না কেউ সর্বদাই তার দেখা পেয়েছে। সুতরাং যে ব্যক্তি ছাদে উঠে চোরা কুটুরি দিয়ে ওখানে গেছিল, শল্টো সে ব্যক্তি হতে পারে না। বিশ্রী মামলা মশাই, আমার সুনাম একেবারে নষ্ট হতে বসেছে। একটু সাহায্য পেলে বড় ভালো হয় এখন। ওয়াটসন বললেন, সাহায্যের প্রয়োজন মানুষ মাত্রেরই হয়ে থাকে কখনো কখনো। খাটো গলায় যেন কোনো গোপন কথা বলছেন এমনভাবে তিনি বললেন, আপনার বন্ধু শার্লক হোমস ব্যক্তিটি জানেন অতি অপূর্ব। ওকে কখনো বোকা বানানো যায় না। অনেক মামলা ওই ভদ্রলোকটিকে নিতে দেখেছি, কিন্তু ওকে কখনো ব্যর্থ হতে দেখিনি। ওর কর্মপদ্ধতি একটু অদ্ভুত ধরনের বটে, এবং কোনো ধারণা তৈরির ব্যাপারে হয়তো একটু বেশি তাড়াহুড়ো করেন কোনো ব্যাপারে, কিন্তু তাহলে আমার মনে হয় পুলিশে থাকলে প্রচুর উন্নতি করতে পারতেন। আজ সকালে তার কাছ থেকে একটা টেলিগ্রাম পেয়ে জানলাম শল্টদের মামলায় তিনি নতুন কিছু সূত্র পেয়েছেন। এই যে টেলিগ্রামটা 12টার সময় পপলার থেকে ছাড়া হয়েছে, তাতে লেখা, এখনই যান বেকার স্ট্রিটে। যদি আমি না ফিরি আমার জন্য অপেক্ষা করবেন। শল্টর অপরাধীদের কাছাকাছি এসে পড়েছি। যদি শেষ পর্যায়ে থাকতে চান তো আজ রাতে আমাদের সঙ্গে যেতে পারেন। ওয়াটসন বললেন, দরজায় কার যেন সাড়া পাচ্ছি। ওই এলেন হয়তো বন্ধুবোধ। বাড়ি পদক্ষেপে কে যেন সিঁড়ি বেয়ে উঠে আসছে আর খুব হাঁপাচ্ছে, যেন হাঁফ উঠছে। সিঁড়িতে উঠার পথে বার দিয়ে থামলো, যেন কষ্ট হচ্ছে উঠতে। শেষ পর্যন্ত এসে ঘরে ঢুকলো সে। পায়ের শব্দের সঙ্গে শরীরের সামঞ্জস্য আছে। লোকটি বয়স্ক, পরনে নাবিকের পোশাক। যে পুরনো জ্যাকেটটা পরে আছে সেটার গলা পর্যন্ত বোতাম আটা। পিঠটা ধনুকের মতো বাঁকা, হাঁটু দুটো কাঁপছে, আর নিঃশ্বাস নেওয়ার আওয়াজ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হাঁফানিতে ভোগে। মোটা ওক কাঠের লাঠিটার উপর বর দিয়ে যখন ফুসফুসে নিঃশ্বাস নিচ্ছে, সেই সঙ্গে ওঠানামা করছে কাঁধ দুটো। তার তুতনিগিরে রঙিন স্কার্ফ তাকায়, কালো তীক্ষ্ণ চোখ ছাড়া আর মুখের আর বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। সাদা একগুচা ব্রু আর ধূসর রঙের জুলফি সেই চোখের উপর এসে পড়েছে। সব মিলেই ধারণাই হয়ে যায় কোনো সম্ভ্রান্ত নাবিক বর্তমানে বেশ কবছরের দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। ওয়াটসন জিজ্ঞাসা করলেন, কি চান? বুড়ো মানুষের মতো ধীরে ধীরে সে তাকালো চারদিকে। তারপর বলল, মিস্টার শার্লক হোমস আছেন? না, তবে আপাতত আমি তার হয়ে কাজ করছি। তাকে যা বলবার আমার কাছে বলতে পারেন। আচ্ছা, মর্ডেকাই স্মিথের ব্যাপারে কিছু কি? হ্যাঁ, আমি জানি সে কোথায়, আর যাদের তিনি খুঁজছেন তাদের ঠিকানাও আমি জানি, আর জানি সমস্ত ধনরত্ন কোথায় আছে। এ ব্যাপারে সব কিছুই আমার জানা। আমায় বলুন তাহলে, আমি তাকে সব জানিয়ে দেব। ওয়াটসন অনুরোধের স্বরে বললেন। তাকেই আমি বলবো। খুব বড় মানুষের মতো একগুঁয়ে ভাবে সে বলল। তাহলে তার জন্য অপেক্ষা করতে হবে। শুধু একজনকে খুশি করবার জন্য আমি সারাটা দিন নষ্ট করব নাকি? মিস্টার হোমস যদি না থাকেন তাহলে তাকেই সব কি নিজ থেকে জেনে নিতে হবে? আপনাদের দুজনকে দেখে আমার একটু ভালো লাগছে না। একটা কথাও আপনাদের বলবো না। সে দরজার দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু এথেলনি জোন্স গিয়ে তার সামনে দাঁড়ালেন। বললেন, দাঁড়াও দাঁড়াও বন্ধু, একটা জরুরি খবর নিয়ে এসেছো তুমি। ফিরে যাওয়া চলবে না তোমার। আটকে রাখবো তোমায়। সে তুমি পছন্দ করো আর নাই করো। দরজা লক্ষ্য করে বৃদ্ধ একটু দৌড়লো, কিন্তু জোন্স কাঁধে হাত রাখতে আর তার বুঝতে বাকি রইল না যে বাধা দেওয়া সম্পূর্ণ অর্থহীন। লাঠি টুকে লোকটি বলে উঠল, বাহ, চমৎকার ব্যবহার। এক ভদ্রলোকের সঙ্গে দেখা করবো বলে এলাম, আর আপনারা দুজনে? জীবনে আপনাদের দেখিনি। আমায় আটকে রাখছেন আর আমার সঙ্গে এমন ব্যবহার করছেন। ওয়াটসন বললেন, এজন্য আপনার কোনো ক্ষতি হবে না। সময় নষ্ট হচ্ছে বলে যা লোকসান তা পুষিয়ে দেওয়া হবে। ওই সোফায় বসুন, বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। খুব বিরক্তির সঙ্গে সে গিয়ে বসলো, দু হাতে মাথা রেখে। জোন্স আর ওয়াটসন পুনরায় চুরুট ধরিয়ে কথাবার্তা শুরু করলেন। এমন সময় হঠাৎ হোমসের গলা শোনা গেল, বাহ, আমাকেও তো একটা চুরুট দিতে পারো। ওয়াটসন ও জোন্স দুজনেই চমকে উঠলেন। হোমস চুপটি করে বসে আছেন আর মজা লুটছেন। অত্যন্ত আশ্চর্য হয়ে ওয়াটসন বললেন, এ কি হোমস, তুমি? বুড়ো মানুষটা গেল কোথায়? এই তো এইখানে। এক রাশ পাকা চুল তুলে ধরে হোমস বললেন, এ পড়ছিল। জুলফি, ব্রু, সব কিছু জানতাম। অবশ্য ছদ্মবেশটা ভালোই হয়েছে, কিন্তু এতক্ষণ পরীক্ষার পরও ধরা পড়ব না ভাবতে পারিনি। একটা চুরুট ধরিয়ে নিয়ে হোমস বললেন, আজ সারাটা দিন আমার এই ছদ্মবেশে কেটেছে। কি জানেন, অপরাধীদের মধ্যে অনেকেই আমায় চিনেছে আজকাল, বিশেষ করে আমার এই বন্ধুটি। জোন্সের দিকে তাকিয়ে মামলাগুলো প্রকাশ করবার পর থেকে
সেজন্যই কাজে নামবার সময় অনেক সময় এরকম সহজ ছদ্মবেশ ধারণ করতে হয়। এবার বলুন মিস্টার জোন্স, মামলা কেমন এগোলো? সবই গোলমাল হয়ে গেছে। দুজন আসামিকে ছেড়ে দিতে হয়েছে, আর বাকি দুই আসামির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ওজন্য ভাববেন না, ওদের বদলে আর দুজন আপনাকে দেব, কিন্তু আমার কথা মতো চলতে হবে আপনাকে। সরকার থেকে বাহাদুরি যা আপনি পান, আপত্তি নেই, কিন্তু ঠিক আমি যেভাবে বলবো সেইভাবেই কাজ করতে হবে। রাজি তো? সম্পূর্ণ রাজি। যদি আপনি আমায় ওদের ধরতে সাহায্য করেন। বেশ, তাহলে প্রথমেই আমার দরকার দ্রুততম পুলিশের স্টিম বোট ওয়েস্টমিনস্টার স্টেয়ার্সে। সেটা সহজেই ব্যবস্থা করা যেতে পারে। একটা স্টিম বোট সবসময় মজুদ থাকে, কিন্তু তাহলেও নিশ্চিত হবার জন্য টেলিফোনে সব বলে দেব। আর চাই দুজন শক্ত লোক, যদি কাজে ধরা পড়ে। বেশ, দুজন কেন, 3জন থাকবে সেখানে। আর কি চাই? লোকগুলোকে পাকড়াও করলে, দণ্ডরত্নটা উদ্ধার হলে, সেই দণ্ডরত্নের অর্ধেকটার আইনসম্মত মালিক যে তরুণী ভদ্রমহিলা, অত্যন্ত আনন্দের সঙ্গে আমার সেই বন্ধু বাক্সটা তাকে দেখিয়ে আসবেন। তিনি যেন সর্বপ্রথম খোলেন বাক্সটা। কেমন, রাজি তো ওয়াটসন? ওয়াটসন বললেন, আমার পক্ষে অত্যন্ত আনন্দের ব্যাপার হবে। মাথা নেড়ে জোন্স বললেন, উহু, ব্যবস্থাটা ঠিক আইনমাফিক হলো না, তবে সমস্ত কিছুই তো তারই। সুতরাং এ ব্যাপারটার উপরেও দৃষ্টি না দিলেই চলবে। তবে শেষ পর্যন্ত কিন্তু দণ্ডরত্ন কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে, এবং সেখানেই থাকবে যতদিন না সরকারিভাবে তদন্ত শেষ হচ্ছে। নিশ্চয়ই, তা তো বটেই, তাতে আর অসুবিধা কি? আর একটা কথা, এই মামলার কয়েকটা খুঁটিনাটি ব্যাপার আমি জোনাথন স্মলের নিজের মুখে শুনতে চাই। জানেনই তো, মামলার খুঁটিনাটি বিষয়গুলো জানবার আমার চিরদিনের আগ্রহ। স্মলের সঙ্গে আমার ব্যক্তিগত সাক্ষাৎকারে নিশ্চয়ই আপত্তি নেই। সে এখানে আমাদের বাড়িতেই হোক, যদি তাকে উপযুক্ত পাহারার মধ্যে রাখা হয়। আপনি এখন মালিক, কিন্তু এই জোনাথন স্মলের অপরাধের কোনো প্রমাণ এখনো আমি পাইনি। আর যাই হোক, আপনি যদি তাকে গ্রেপ্তার করতে পারেন, তো কি করে আর আমি আপনাকে তার সঙ্গে দেখা করতে বাধা দিতে পারি? তাহলে এই কথাই রইল, পাক্কা? আচ্ছা, আর কিছু? শুধু এই যে আপনি আজ আমাদের সঙ্গে ডিনার খাবেন, 8 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। গুগলি আর গোটা দুয়েক বুনো হাঁস আছে, সেই সঙ্গে সাদা মদের কিছু রকম ফেরে। ওয়াটসন, রান্নাবান্নার ব্যাপারে তুমি কখনো আমার হাত দোষ দেখোনি তো? আজ দেখবে? ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী।